আসসালামু আলাইকুম। শাহেদ360তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী শাহেদ। আজ আপনাদের সামনে কথা বলবো মুসলিম শাসিত পৃথিবীর আধুনিক এবং জলসময় এক নগরী নিয়ে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাণকেন্দ্র। শহর জুড়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, আকাশ ছোঁয়া অট্টালিকা, সুদৃশ্য সবুজ পার্ক, দিগন্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মসজিদের মিনার, রাস্তার ধারে ধারে অসংখ্য সারি সারি রঙিন খাবারের দোকান। পর্যটকদের জন্য এই শহর তার সৌন্দর্যের দুয়ার খুলে বসে আছে। এই জন্য সারা বছরই বিভিন্ন জাতি, গোষ্ঠী এবং সাংস্কৃতিক পর্যটকদের আনাগোনা চোখে পড়ে। আধুনিকতার ছোঁয়ায় সৌন্দর্য যেন ঠিকরে পড়েছে শহরের প্রতিটি কোনায় কোনায়। বলছিলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কথা। দক্ষিণ পূর্ব এশিয়ার এই শহরটি সারা বছরই যেন উৎসব উপলক্ষে সাজানো থাকে। এখানে পুরাতন ঐতিহ্যের পাশাপাশি রয়েছে আধুনিকতার ছোঁয়া। নান্দনিক ডিজাইনের সব ভবন আর প্রশস্ত রাস্তাগুলোতে সন্ধে নামলে পিঁপড়ে স্রোতের মতো আলো জ্বালিয়ে ছুটে চলে গাড়িগুলো। সবসময় যেন খুব কর্মব্যস্ত, একটু দম ফেলার সুযোগ নেই। চলুন জেনে নেওয়া যাক পেট্রোনাস টুইন টাওয়ারের এই শহর সম্পর্কে। দক্ষিণ চীন সাগরের তীরে গড়ে ওঠা 243 বর্গ কিলোমিটারের এই অসাধারণ শহরটি মালয়েশিয়ার রাজধানী এবং বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র। অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে একটি। কুয়ালালামপুর মালয়েশিয়ার সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতির প্রধান কেন্দ্র। এখানে অবস্থিত মালয়েশিয়ার জাতীয় সংসদ এবং মালয়েশিয়ার রাজার আবাসস্থল। একসময় ফেডারেল সরকারের নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার সদর দপ্তর ছিল শহরটিতে। 1999 সালে কিছু কিছু রাজনৈতিক কার্যক্রম পুত্রজায়াতে স্থানান্তর করা হলেও এখনও এই শহরকে প্রধান রাজনৈতিক কেন্দ্র বলে মনে করা হয়। দক্ষিণ চীন সাগরের পাড়ে অসাধারণ এই শহরটিতে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় ইসলামিক আর্টস মিউজিয়াম। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মিউজিয়ামটি মালয়েশিয়ার জাতীয় মসজিদের ঠিক পাশে। 1998 সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে একে ঘিরে বিশ্বব্যাপী পর্যটকদের যেন কৌতূহলের শেষ নেই। মিউজিয়ামের 12টি প্রদর্শন কক্ষে প্রায় 7000 স্মারক ও নিদর্শন রয়েছে। এখানে রয়েছে চীনা এবং মালয় মুসলমানদের বিভিন্ন ইসলামিক নিদর্শন। এছাড়া এর কমপ্লেক্সে রয়েছে গবেষণা কেন্দ্র, বিক্রয় কেন্দ্র, রেস্টুরেন্ট, আলোচনা কক্ষ, শিশু ও গবেষকদের জন্য পৃথক পাঠাগার। 30,000 বর্গফুটের বিশাল এই ভবনের তৃতীয় এবং চতুর্থ তলাকে জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। মালয়েশিয়ার এই মিউজিয়ামটি এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় মিউজিয়াম বলে বিবেচিত হয়। আমেরিকান অনলাইন ট্রাভেল ভিত্তিক সংস্থা ট্রিপ অ্যাডভাইজারের জরিপ পরপর 2 বছর 2014 এবং 2015 সালে এশিয়ার সেরা 10টি মিউজিয়ামের তালিকায় স্থান করে নিয়েছে এই স্থাপনাটি। এবার বলবো সম্পূর্ণ ভিন্ন এক গল্প। দুঃখের রং নীলে নয়, বরং শহরের দূষণে কালো হয়ে যাওয়া এক নদীর গল্প। আজ থেকে 150 বছর আগেও এই কুয়ালালামপুরে তেমন কোনো বসতি ছিল না। ক্ল্যাং গম্বেক নদীর তীরে একটি টিনের খনিকে কেন্দ্র করে এখানে ছোট এক বাণিজ্যিক এলাকা গড়ে ওঠে। ক্ল্যাং হচ্ছে মূলত একটা মূল নদী, যেটার 11টি উপনদীর একটি হচ্ছে গম্বেক নদী। কোনো এক জাদুকরী রূপকথার মতো এই অল্প সময়ের ছোট নদী তীরে সে জনপদ হয়ে ওঠে আজকের আধুনিক বিশ্বের অন্যতম সেরা এক নগরীতে। মজার ব্যাপার কি জানেন, মাত্র 150 বছর আগেও ক্ল্যাং এবং গোমবাক নদীর মিলনমোহনায় এই কুয়ালালামপুর ছিল কর্দমাক্ত এক এলাকা। টিনের খনির খানাখন্দক ছাড়া আর কিচ্ছু ছিল না। অখ্যাত সেই জায়গাটা কি এক জাদুর ছোঁয়ায় এতটাই বদলে গেছে, সবাই এখন বলছে আলফা ওয়ার্ল্ড সিটি। কুয়ালালামপুর এক একজনের কাছে এক এক রকম। পর্যটকদের কাছে এটা যেমন অট্টালিকার কোষাগার, তেমনি রুটি রুজির আশায় কুয়ালালামপুর যাওয়া শ্রমিকদের কাছে এটা হচ্ছে ধনী লোকদের বিলাসিতা। আজ এ পর্যন্তই। কুয়ালালামপুর সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর আপডেট আপনার মোবাইল ফোনে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।
আগামী পর্বে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।